প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের বাজার ভারসাম্য নিয়ে মূলত আলোচনা করতেছিলাম। আজকে ইতিপূর্বে আমি বাজার ভারসাম্যের উপর কয়েকটি ক্লাস করেছি, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। আজকে মূলত বাজার ভারসাম্যের উপর করের প্রভাব নিয়ে আলোচনা করব। বাজার ভারসাম্যের উপর করের প্রভাব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাজার ভারসাম্যের উপর করের প্রভাব। তার আগে আমার দরকার যে অ্যাকচুয়ালি কর কি, করটা কি। কর বা ট্যাক্স আমরা নর্মালি বুঝি কর বা ট্যাক্স। কর, ট্যাক্স। ট্যাক্স করটা কি? মূলত জনগণ অর্থাৎ দেশের নাগরিক প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা না করে বা কোনো রকম সুযোগ সুবিধা প্রত্যাশা না করে যে অর্থ সরকারকে দেয় সেটি মূলত কর। অর্থাৎ সরকারকে যে অর্থ প্রদান করে যার বিনিময়ে জনগণ কোনো সুযোগ সুবিধা পায় না, সেটি মূলত কর। কর মূলত দুই প্রকার। কর মূলত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্রয় কর আর একটা হচ্ছে বিক্রয় কর। আবার এই প্রত্যেকটা কর দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা বলতে ক্রয় করকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আবার বিক্রয় করকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ক্রয় কর দুই ভাগে ভাগ করা হয়েছে কি? একক প্রতি কর আর শতকরা কর। আবার বিক্রয় করকেও একইভাবে ভাগ করা হয়েছে, একক প্রতি কর এবং শতকরা কর। তাহলে আমি একটা চার্টের মাধ্যমে ব্যাপারটা দেখাই। চার্টের মাধ্যমে সাপোজ এটা কর, এটা কি কর। এই করকে আমি কয়ভাবে ভাগ করছি? দুই ভাবে। একটা হচ্ছে ক্রয় কর, ক্রয় কর, আর একটা হচ্ছে বিক্রয় কর, বিক্রয় কর। এই ক্রয় কর এবং বিক্রয় কর, এই ক্রয় কর, এই ক্রয় করকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? একটা হচ্ছে একক প্রতি কর আর একটা হচ্ছে কি শতকরা কর, শতকরা কর। আবার এই বিক্রয় করকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি একক প্রতি কর আর একটা হচ্ছে কি শতকরা কর। তাহলে চার্ট থেকে আমরা বুঝতে পারতেছি যে কর মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্রয় কর, একটা হচ্ছে বিক্রয় কর। আবার এই ক্রয় করকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে একক প্রতি কর, একটা হচ্ছে শতকরা কর। আবার বিক্রয় করকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে একক প্রতি কর, একটা হচ্ছে শতকরা কর। এখন এই চার্ট থেকে আমি মূলত এই ক্রয় কর, বিক্রয় কর কি, একক প্রতি ক্রয় কর কি, শতকরা কর কি, এগুলো নিয়ে মূলত আমি আলোচনা করব। তা আজকে আমি মূলত এই কর কি, এই করটা কি, তারপরে ক্রয় কর কি, ক্রয় কর ভারসাম্য দামের উপর কি প্রভাব সৃষ্টি করে, এবং বিক্রয় কর কি, এই বিক্রয় কর ভারসাম্য দামের উপর কি প্রভাব বিস্তার করে, এটি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। পরবর্তী ক্লাসে এই একক প্রতি কর এবং শতকরা কর, এই বিক্রয় করের একক প্রতি কর এবং শতকরা কর নিয়ে মূলত আলোচনা করব। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে কর কি, ক্রয় কর কি, বিক্রয় কর কি, ক্রয় কর ভারসাম্য দামের উপর কি প্রভাব বিস্তার করে এবং বিক্রয় কর ভারসাম্য দাম এবং পরিমাণের উপর কি প্রভাব বিস্তার করে। আসি আমি মূল আলোচনায়। তাহলে করটা কি? কর হচ্ছে মূলত জনগণ প্রত্যক্ষ কোনো সুবিধা বা কোনো প্রত্যাশা না করে সরকারকে যে অর্থ প্রদান করে, এটি হচ্ছে মূলত কর। এই কর আবার দুই ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে
প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ করটা কি, যেটা সরাসরি যার উপর কর আরোপ করা হয় উনি যদি করটা পরিশোধ করে থাকেন, যেমন আয়কর। একজন ব্যক্তির আয়ের উপর যখন কর আরোপ করা হয় তখন ওই ব্যক্তি নিজেই ক্রয়টা পরিশোধ করে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর কি, যে কর যার উপর আরোপ করা হলো তিনি অন্য একটি ব্যক্তির মাধ্যমে করটা পরিশোধ করে দেয়। কিরকম? ব্যবসা প্রতিষ্ঠানে একজন ব্যক্তির উপর যে কর আরোপ করা হয় উনি আবার ওই করটা ক্রেতার উপর বর্তায় দেয় এবং ওই ক্রেতা কি করে, করটা পরিশোধ করে। যাক, ওইটা আলাদা একটা চ্যাপ্টার, অন্য বিষয়। আমি মূলত আজকে ক্রয় কর আর বিক্রয় কর নিয়ে আলোচনা করব। তাহলে কর কি আমরা বুঝতে পেরেছি, এখন আসি আমি ক্রয় কর। কি কর? ক্রয় কর। ক্রয় কর বা ক্রেতার উপর কর। ক্রেতার উপর কর, ক্রয় কর বা ক্রেতার উপর কর। তো ক্রেতাকে মূলত যে ক্রয় করে, মানে আমরা বাজারে দুই ধরনের ব্যক্তি দেখতে পাই, একটা হচ্ছে বিক্রেতা আর একটা হচ্ছে ক্রেতা। তাহলে ক্রেতা মানে যে দ্রব্য কেনাকাটা করে বা দ্রব্যগুলো ক্রয় করে। এই যে দ্রব্য ক্রয় করে তার উপর যে কর আরোপ করা হয় সেটি মূলত হচ্ছে ক্রয় কর। তাহলে ক্রয় কর আমরা কাকে বলবো? ক্রেতার উপর আরোপিত করই হচ্ছে ক্রয় কর। ক্রেতার উপর আরোপিত করই হচ্ছে ক্রয় কর। কি কর? ক্রয় কর। এখন ক্রেতাকে যারা ক্রয় করে, তাহলে এখন ঘটনা হলো এই ক্রয় কর যখন আমি আরোপ করব, তখন ক্রয় কর কোথায় আরোপ করব? মূলত চাহিদা রেখা। এখানে দেখি ক্রেতার যে রেখাটা, ক্রেতার অপেক্ষক কি? অপেক্ষক হচ্ছে চাহিদা অপেক্ষক। ক্রেতার অপেক্ষক মূলত হচ্ছে কি? এই চাহিদা অপেক্ষক। অর্থাৎ D = 20 - 2P সাপোজ আমি নিলাম, এটা একটা চাহিদা অপেক্ষক। এই চাহিদা অপেক্ষকের উপর যে করটা আরোপ করা হয় সেটি মূলত ক্রয় কর। তাহলে ক্রয় কর কোথায় বসে? ক্রয় কর সাধারণত চাহিদা অপেক্ষকে বসে। আচ্ছা, পরে আসি। এখন ঘটনা হলো এই যে ক্রয় কর আমি আরোপ করলাম, ক্রয় কর আরোপ করলে কি ঘটবে? ভারসাম্য অবস্থায় যদি ক্রয় কর আরোপ করা হয় তাহলে যোগান রেখাটা স্থির থাকা অবস্থায় চাহিদা রেখাটা কি হবে? নিচের দিকে নেমে আসবে। কি হবে? যোগান রেখা, যেহেতু যোগানের উপর আমি কর আরোপ করতেছি না, আর যেহেতু ক্রেতার উপর কর আরোপ করতেছি, সেক্ষেত্রে যোগান রেখাটা স্থির থাকা অবস্থায় চাহিদা রেখাটা কি হবে? নিচের দিকে নেমে আসবে। যখন যোগান রেখা স্থির থাকা অবস্থায় চাহিদা রেখা নিচের দিকে নেমে আসে, সেক্ষেত্রে দেখা যাবে নতুন একটা ভারসাম্য তৈরি হবে এবং সেই ভারসাম্যতে দেখা যাবে দাম এবং পরিমাণ দুটোই কমবে। আমি একটু বাস্তবে দেখাই, চিত্রের মাধ্যমে দেখাই। চিত্রের মাধ্যমে দেখলে ব্যাপারটা আমরা ক্লিয়ার হতে পারবো। দেখি, এখানে দেখা যাচ্ছে, আমি একটা চিত্র আঁকাই। এখানে হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। এই চাহিদা রেখা আর যোগান রেখা। চাহিদা রেখা যোগান রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে, নট বিন্দুতে। বলে দাম হচ্ছে পি নট, পরিমাণ হচ্ছে কিউ নট। এটা হলো প্রাথমিক ভারসাম্য। এখন ঘটনা হলো এখানে যখন আমি কর আরোপ করব তখন আমি বললাম কি, এই যোগান রেখাটা স্থির থাকবে। যোগান রেখাটা কি থাকবে? স্থির থাকবে। যোগান রেখাটা স্থির থাকার পরে কি হবে? চাহিদা রেখাটা কি হবে? নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ নিচে নতুন একটি চাহিদা রেখা তৈরি হবে। সাপোজ আমি ভাবি এখানে একটা নতুন চাহিদা রেখা তৈরি হচ্ছে, এখন ডিটি কর আরোপ করা।
এই নতুন যখন একটা চাহিদা রেখা যে উপর থেকে নিচে দিকে নেমে আসছে, নতুন যখন একটা চাহিদা রেখা তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই যে যোগান রেখার এই নতুন চাহিদা রেখা E1 বিন্দুতে ছেদ করছে। E1 বিন্দুতে যখন ছেদ করছে, নতুন একটা ভারসাম্য বিন্দু হয়েছে। ফলে এখান থেকে যখন আমি দাম পরিমাণ বের করতেছি, তখন এই যে দাম P1 পরিমাণ Q1 আমি দিতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্বের দাম আমার P0 থেকে কমে P1 হয়েছে, আবার পূর্বের পরিমাণ Q0 থেকে কমে Q1 হয়েছে। অর্থাৎ কর যখন আমি আরোপ করলাম, তখন কি ঘটলো? এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কর যখন আমি আরোপ করছি, কোন কর? ক্রয় কর। এই ক্রয় কর যখন আমি আরোপ করছি, তখন এই যোগান রেখাটা স্থির থাকা অবস্থায় চাহিদা রেখাটা কি হচ্ছে? এই ডি থেকে কমে নিচের দিকে নেমে ডিটি হচ্ছে। এই ডিটি যখন হচ্ছে, তখন নতুন ভারসাম্য হচ্ছে E1। এই E1 ভারসাম্য অবস্থায় দাম কমে হচ্ছে P1, পরিমাণ হচ্ছে Q1। অর্থাৎ ভারসাম্য অবস্থায় যদি আমি ক্রয় কর আরোপ করি, অর্থাৎ ক্রেতার উপর যদি কর আরোপ করি, তাহলে দ্রব্যের দাম পরিমাণ দুটোই কমবে। দ্রব্যের দাম পরিমাণ দুটোই কমবে। আমি একটু বিস্তারিত আলোচনা এখানে আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। গাণিতিকভাবে আমি একটা ব্যাখ্যা দিতে পারি, দেখি। সাপোজ আমার চাহিদা অপেক্ষক ডি কাটু দেওয়া আছে 20 মাইনাস 3p, 20 মাইনাস 3p। আবার যোগান অপেক্ষক দেওয়া আছে S equal to -5 plus 2p, -5 plus 2p। এখন বলা হচ্ছে এর উপর যদি আমি 2 টাকা কর আরোপ করি, 2 টাকা কর, কি কর? ক্রয় কর। এর উপর যদি আমি 2 টাকা ক্রয় কর আরোপ করি, তাহলে ভারসাম্য দাম পরিমাণে কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে? তাহলে এই প্রশ্ন থেকে আমি দেখতেছি যে এটা হচ্ছে চাহিদা অপেক্ষক, এটা হচ্ছে যোগান অপেক্ষক। এই চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের উপর যদি আমি 2 টাকা ক্রয় কর আরোপ করি, তাহলে ভারসাম্য দামের পরিমাণে কি পরিবর্তন হবে? এই পরিবর্তন কথাটা বলার কারণে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার পূর্বের দাম পরিমাণ বের করতে হচ্ছে এবং কর আরোপ করার পরের দাম পরিমাণ বের করতে হচ্ছে। করলে আমি দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমি যে বললাম যে কর আরোপ করলে, ক্রয় কর আরোপ করলে দাম পরিমাণ দুটোই কমে। এই অঙ্কের মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি ক্রয় কর আরোপ করলে দাম পরিমাণ দুটোই কমে কিনা। তাহলে প্রাথমিক অবস্থায় আমি কি করব? ভারসাম্য দাম পরিমাণ বের করব। এই ভারসাম্য দাম পরিমাণ আমরা ভারসাম্য অবস্থা আমরা কি জানি? ভারসাম্য অবস্থায় কি জানি? ডি ইকুয়াল টু এস, চাহিদা ইকুয়াল টু যোগান। তা ডি এর মান আমার কত আছে? 20 মাইনাস 3p, আর এস এর মান কত আছে? -5 প্লাস 2p। এখন এখান থেকে কার মান বের করতে হবে? আমরা জানি পি এর মান বের করবো। তাহলে যেহেতু পি এর মান বের করবো, তো এগুলো এক সাইডে নিয়ে নিই। তাহলে -3p, এই পি এরপর নিয়ে আসলে প্লাস আছে -2p, এরপর -5, ওই 20 উপর গেলে -20। তাহলে কি আসছে? -3p আর 2p 5p ইকুয়াল টু 20 আর 5 25। 25 এই মাইনাস কেটে যায়, অতএব ইকুয়াল টু কত পাই? 5 5 25, 5 টাকা। পি এর মান কত পেয়েছি? 5 টাকা। এখন পি এর মান কোথায় বসাতে হয়? আমরা জানি পি এর মান চাহিদা অপেক্ষক বসায়। পি এর মান কোথায় বসায়? চাহিদা অপেক্ষক। এটা আমার পি এর মান চাহিদা অপেক্ষকে বসায়। ওকে, বসায়। তো চাহিদা অপেক্ষক ডি ইকুয়াল টু কত ছিল? 20 মাইনাস 3p।
তাহলে 20 মাইনাস 3 গুণ 5, এর মান কত পাচ্ছি 5। তার 3 5 15, 20 থেকে 15 বাদ দিলে 5, এটা একক। আমরা দেখলাম যে ভারসাম্য দাম এবং পরিমাণ দুটোই 5 টাকা করে, 5 একক এবং 5 টাকা আসছে। ভারসাম্য দাম আসছে কত 5 টাকা, পরিমাণ আসছে 5 টাকা। তাহলে ভারসাম্য দাম আসছে কত, পি ইকুয়াল টু 5 টাকা, ভারসাম্য পরিমাণ কি ইকুয়াল টু হচ্ছে 5 একক। ওকে, এখন আমি কি বলছি, আমার চাহিদা ইকুয়াল টু কত ছিল 20 মাইনাস 3p, আর এস ইকুয়াল টু কত ছিল -5 প্লাস 2p, এটা আমার অঙ্ক ছিল। এখন আরেকটা আমি অঙ্ক কি বলছিলাম যে একক প্রতি 2 টাকা ক্রয় করার বললে, তো ক্রয় কর আমি বললাম কি, ক্রয় কর কোথায় বসে, চাহিদা অপেক্ষকে বসে। ক্রয় কর চাহিদা অপেক্ষকে কিভাবে বসে একটু জানাই। ক্রয় কর চাহিদা অপেক্ষকের দামের সাথে যোগ করতে হয়। কি করতে হয় একটু নোট করে নিন, আমরা এখানে নোটটা একটু করে নিই। ক্রয় কর মা চাহিদা অপেক্ষকের দামের সাথে কি করতে হয়, যোগ করতে হয়। ক্রয় কর কি করতে হয়, এটা আমাদের নোট, এটা মুখস্থ করে রাখতে হবে। কি করতে হয়, ক্রয় কর চাহিদা অপেক্ষকের দামের সাথে যোগ করতে হয়। তাহলে আমি আমার চাহিদা অপেক্ষক কোনটা ছিল, এই ডি ইকুয়াল টু 20 মাইনাস 3p ছিল, 20 মাইনাস 3p ছিল। এখন কি বলছে যে দামের সাথে যোগ করতে হয়, দাম কত 3p, দাম কত p। তাহলে নতুন আমি 2 টাকা কর আরোপ করলাম, ডিটি যখন করতে যাব তখন আমি কি পাবো, এই 20 মাইনাস 3p প্লাস 2, এই যে 2 টাকা কর আমার ছিল। এই যে এখানে তো ক্রয় কর চাহিদা অপেক্ষকের দামের সাথে যোগ করতে হয়, এই যে দামের সাথে আমি একটু যোগ করে দিয়েছি, এইটার সাথে এইটা আমি মিলাই দিয়েছি, দেখেন এই যে এই দামের সাথে আমি কি করছি, যোগ করে দিয়েছি। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখন ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি, এখানে 20, এখানে p আর 3 গুণ করলে -3p, আর প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6, সমান কত আসছে, 20 থেকে 6 বাদ দিলে 14 মাইনাস 3p। তাহলে নতুন চাহিদা অপেক্ষক আমি পেলাম 14 মাইনাস 3p। এই যে 14 মাইনাস 3p পেয়েছি, তাহলে এই 14 মাইনাস 3p এর সাথে আমি কি করব, নতুন ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করব। পূর্বের দাম পরিমাণ আমার 5 টাকা করছিল আমি জানি, এখন এখানে পরিমাণ কত ছিল 5 একক, ঠিক আছে, এটা পূর্বে। এখন আসি নতুন ভারসাম্য অবস্থা আমি কি পাচ্ছি, কর আরোপ করার পরে ভারসাম্য, কর আরোপ করার পর ভারসাম্য অবস্থা, অবস্থায় কি পাই, ডিটি ইকুয়াল টু এস। নতুন চাহিদা অপেক্ষক নেবো আমি, আর পূর্বের চাহিদা অপেক্ষক নিতে পারবো না, যেহেতু আমি কর আরোপ করার পরে চাহিদা অপেক্ষকটা পেয়েছি, এইটার সাথে এস এর ভারসাম্য নির্ধারণ করব। তাহলে ডিটি সমান কত পাচ্ছি, 14 মাইনাস 3p, আর এস ইকুয়ালটা আমার যা ছিল তাই 5 মাইনাস প্লাস 2p, -5 প্লাস 2p। অনুরূপভাবে এখন সমাধান করি, -2p ইকুয়াল টু -5 মাইনাস 14 সমান কত আসছে, -5p ইকুয়াল টু -14 আর 5 কত হয় 19, মাইনাস মাইনাস কেটে গেল, বা p ইকুয়াল টু কত আসছে, এই যে 19 মাইনাস 5, তাহলে 3 5 15, আর কত তাহলে 16 17 18 19, 4 মানে কত হলো 40, 5 8 40, এই এত টাকা। এই যে
পূর্বে পি এর টাকা কত ছিল 5 টাকা, এখন পি এর টাকা কত হয়েছে 3.80 টাকা। তার মানে পূর্বের সে দাম কি হয়েছে, কমে গেছে, দাম কি হয়েছে, কমে গেছে। এখন এই পি এর মান কোথায় বসাবো, চাহিদা অপেক্ষকে বসাবো। কোন চাহিদা অপেক্ষকে বসাবো, এই যে ডিটি এর পরে মানে টি করার পরে যে চাহিদা অপেক্ষক পেয়েছে এটাতে বসাতে হবে। এটাতে বসালে সমাধান হবে না। কেন হবে না, তার কারণ আমি সমাধান করেছি এটা দিয়ে, সমাধান করেছি কোনটা দিয়ে, এইটা দিয়ে, ডিটি ইকুয়াল টু এস দিয়ে সমাধান করেছি। তাহলে এই পরিমাণটা পেতে হলে হয় আমাকে ডিটিতে বসাতে হবে অথবা এস এ বসাতে হবে। ডিটিতে বসালে আমি যে মান পাবো, এই এস এ বসালে একই মান পাবো, কিন্তু এই ডি এফ বসানো যাবে না। ডি দিয়ে যদি আমি সমাধান করি নাই, সেহেতু এই দাম এই ডি এফ বসালে সমাধান আসবে না। তাহলে আমি কি করব, ডিটিতে বসাবো। ডিটিতে বসালে কি মান পাবো, আমি পরিমাণটা পেয়ে যাবো। তাহলে ডিটি আমার কি ছিল, ডিটি ছিল 14 - 3p। তাহলে 14 - 3 গুণিত পি গুণিত পি। পি এর মান কত, পি এর মানটা বসাই দেয়। পি এর মান কত আসছে 3.80, 3.80। তাহলে কত পাই, ক্যালকুলেশন করি। তাহলে এখানে 14 - শূন্যকে 0, 3 × 8 = 24, 4 হাত থাকে 2, 3 × 3 = 9, 10, 11। তাহলে 11 বিয়োগ করলে কত হয় 0, 6 আছে কত হলো 10, 4 আছে কত হলো 10, 6 হাত থাকে 2, 2 আছে কত হলো 2, এই এত একক। এই যে এখন দেখি কি ঘটনা ঘটছে। আবার পূর্বের দাম কত ছিল 5 টাকা, কর আরোপ করার পরের দাম আসছে 3.80 টাকা। আবার পূর্বের পরিমাণ কত ছিল 5 একক, কর আরোপ করার পরে একক আসছে কত 2.60 একক। তাহলে দেখা যাচ্ছে যখন আমি কর আরোপ করব তখন আমার কি করতেছে, ক্রয় কর যখন আমি আরোপ করছি তখন আমার কি হচ্ছে, দাম পরিমাণ কমে গেছে, দাম পরিমাণ কমে গেছে। এটা যদি আমি চিত্রে দেখাই তাহলে কি ঘটে, চিত্রে আমি এইভাবে যে চিত্র আঁকাছিলাম সেই চিত্রটা আমি দেখাতে পারি। এটা হচ্ছে ডিডি, এটা হচ্ছে এস এস। তাহলে এখানে দাম কত ছিল 5, পরিমাণ যোগ হলো 5। ওকে, দামও ছিল 5, পরিমাণও ছিল 5। আমি যখন কর আরোপ করছি তখন নতুন একটা ডিটি আসছে, ডিটি রেখা আসছে এবং ভারসাম্য বিন্দু হচ্ছে E1, এখানে সাপোজ E0। তাহলে এই ভারসাম্য E1 অবস্থায় আমার দাম কত আসছে, এই যে 3.80 আসছে, আর পরিমাণ কত আসছে 2.60। এই যে মূলত ক্রয় কর যদি আমি আরোপ করি তাহলে কি ঘটবে, ক্রয় কর যদি আমি আরোপ করি তাহলে এই চাহিদা রেখাটা, যোগান রেখাটা স্থির থাকা অবস্থায় চাহিদা রেখাটা নিচের দিকে নেমে আসবে এবং ভারসাম্য মানে দাম এবং পরিমাণ দুটোই কমবে, দাম এবং পরিমাণ দুটোই কমবে। মূলত আমি এই ক্লাসে ক্রয় করের ভারসাম্য অবস্থায় ক্রয় কর আরোপ করলে দাম এবং পরিমাণের কি পরিবর্তন ঘটে এইটি জ্যামিতিক এবং গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমি ভারসাম্য অবস্থায় বিক্রয় করের প্রভাব নিয়ে মূলত আলোচনা করব।